চূড়ান্ত সময়ে যুক্তিবিদ্যার দুর্দান্ত এক সাজেশনমূলক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পরীক্ষার যেহেতু খুব একটা বেশি সময় নেই, তারপরও শেষ সময় যেন তোমরা একটা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসতে পারো, সেই জন্য এই সাজেশনমূলক ক্লাস। এবং এই ক্লাসে কিন্তু আমরা তোমাদেরকে একটা সাজেশন দেব। এই সাজেশনে তোমার সিকিউ এর যত জিনিস আছে, এ বি সি ডি ক খ গ ঘ সম্পূর্ণ কিন্তু কভার হবে। গুরুত্বপূর্ণ ক খ প্রশ্ন সেগুলোর উত্তর আমরা দেখাবো, এবং গ ঘ প্রশ্ন মূলত যুক্তিবিদ্যার কোন কোন অধ্যায়ের কোন কোন জায়গা থেকে আসতে পারে সেগুলো আমরা দেখব। যুক্তিবিদ্যার 8টা অধ্যায়ের কোন অধ্যায়গুলোকে অধিকতর গুরুত্বর সাথে আমাদের বিবেচনা করতে হবে, এই বিষয়গুলো আমরা দেখব। এর পাশাপাশি আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু যুক্তিবিদ্যার গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর ক্লাস আছে, সেখানে আমরা ওই অধ্যায়ের সিকিউ এমসিকিউ আলোচনা করেছি, এবং ওই অধ্যায়ের অন্যান্য যেই ভিতরের যেই আলোচনাগুলা, যে কোনটা কি, কোনটা কত প্রকার, প্রকারভেদগুলা কি কি, এইটা এটার সাথে কিভাবে আলাদা, কোনটা হলো গিয়ে ফ্যালাসি, কোনটা কোন ধরনের ফ্যালাসি, কিংবা এ যুক্তিবাক্য কি, আয় যুক্তিবাক্য কি, ও যুক্তিবাক্য কি ইত্যাদি, বা হলো গিয়ে পদের ব্যাপ্যতা হাবি জাবি, আমরা কিন্তু ওইসব ক্লাস আলোচনা করেছি। তোমরা যদি মনে করো যে আমার এখনো প্রিপারেশনের একটু ঘাটতি আছে, আমার এখনো ক্লাস দেখা দরকার, ওই ক্লাসগুলো তোমরা চলে যেতে পারো। তা একদম প্রথমে আমরা দেখি যে যুক্তিবিদ্যার পরিচিতি, তাই না? তাহলে আমরা যেই জিনিসটা জানি যে আমাদের যুক্তিবিদ্যায় কয়টা অধ্যায় আছে বলো তো? 8টা অধ্যায়। এবং আমাদের সৃজনশীল আসবে কয়টা? আমাদের সৃজনশীল আসবে 8টা। তাহলে সরি 11টা। তাহলে যা বলতেছিলাম যে তোমার অধ্যায় আছে কয়টা? চ্যাপ্টার হলো 8টা। চ্যাপ্টার হলো 8টা। তারপরে সিকিউ আসবে 11টা। তার ভিতর থেকে তোমার 60টা অ্যান্সার করতে হবে। তার ভিতর থেকে তোমার 60টা অ্যান্সার করতে হবে। এর জন্য তুমি যদি মনে করো যে আমি নির্দিষ্ট কোনো অধ্যায়ে আমার ওইভাবে ভালো অবস্থা নাই, বা আমি শেষ সময়ে যদি ওইটার আমি প্রিপারেশন নিতে যাই, তাহলে ওইটার পিছনে আমার 6-7 ঘন্টা লেগে যাবে, অন্যগুলোর পিছনে আমি সময় দিতে পারবো না। সেক্ষেত্রে তুমি একটা অধ্যায়, হাইস্ট 2টা অধ্যায় স্কিপ করে যেতে পারো শেষ সময় প্রিপারেশনের জন্য। তবে 2টা অধ্যায় স্কিপ করা যাবে না কখনোই। তার কারণ হলো বিগত বছরে আমরা দেখে এসেছি এই অধ্যায়গুলো থেকে সাধারণত 2টা করে সৃজনশীল প্রশ্ন এসেছে। একটা হলো যুক্তির উপাদান, আর আরেকটা কি, আরেকটা আমাদের 6 নাম্বার অধ্যায় যে অবরোহ অনুমান। সাধারণত এই 2টা অধ্যায় থেকে 2টা করে সৃজনশীল আসে। অন্য অধ্যায়গুলো থেকে কখনো কখনো 2টা করে আসে। এবং সাধারণত দেখা যায়, যেহেতু এখন ফুল সিলেবাস, সাধারণত যখন ফুল সিলেবাস এক্সাম হতো তখন দেখা যেত 8টা অধ্যায় থেকে কিন্তু 8টা অধ্যায় থেকেই প্রশ্ন আসতেছে, তাই না? আচ্ছা, তাইলে আমরা ধরে রাখি যে অধ্যায় 3 থেকে 2টা আসবে, অধ্যায় 6 থেকে 2টা আসবে, এটা মোটামুটি শিওর। আর বাকিগুলা থেকে একটা একটা আসবে, যে কোনো একটা জায়গা থেকে, যে কোনো অধ্যায় থেকে তোমার 2টা অধ্যায় প্রশ্ন বা সৃজনশীল দিয়ে দিতে পারে। সেটা চ্যাপ্টার 1ও হতে পারে, 2ও হতে পারে, বা 5ও হতে পারে। তাহলে চ্যাপ্টার 1-এর যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসে, দেখো, যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে, এটা কিন্তু গ ঘ নাম্বারে চলে আসতে পারে। কিংবা যুক্তিবিদ্যা কলা নাকি যুক্তিবিদ্যা বিজ্ঞান নাকি যুক্তিবিদ্যা উভয়, এটা নিয়ে যে একটা মতবিরোধ আছে, এ ধরনের প্রশ্ন আসতে পারে। বা হলো গিয়ে যুক্তিবিদ্যার পরিধি ব্যাখ্যা করতে পারে, বা যুক্তিবিদ্যা আমরা কেন পড়ব, বা হলো গিয়ে দেখা গেল যে একটা উদ্দীপক দিল, বলল যে সীমা দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী, তার শিক্ষক হলো গিয়ে তাকে এইগুলা পড়ালো। তাহলে এর ভিতর থেকে তোমাকে বুঝে ফেলতে হবে যে এটা আসলে যুক্তিবিদ্যা বা যুক্তিবিদ্যার এই ধারা। তাহলে এটা কি, এটা কেন পড়াবে, এটা কেন পড়া দরকার, বা এটা আমাদের প্রাত্যহিক জীবন কিভাবে কাজে লাগে, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের প্রথম অধ্যায় থেকে আসে। দ্বিতীয় অধ্যায় যদি আমরা একটু দেখি, দ্বিতীয় অধ্যায় কি, যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক। এখন যুক্তিবিদ্যার পাশাপাশি এখানে আমাদের নীতিবিদ্যা আছে, এখানে আমাদের নন্দন তত্ত্ব আছে। একটা আরেকটার সাথে হলো গিয়ে পার্থক্য কি, বা একটা আরেকটার সাথে সিমিলারিটিস কি, এই বিষয়গুলো কিন্তু আমাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তারপরে যুক্তির উপাদান। এই যে যুক্তিবিদ্যা প্রথম পত্রের বলতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু যুক্তির উপাদান। বারবার যে প্রশ্নগুলো আসে যে এ যুক্তিবাক্য, ই যুক্তিবাক্য, আই যুক্তিবাক্য, ও যুক্তিবাক্য, এদের পদের ব্যাপ্যতা কোন জায়গায় বা কেমন কি, বা এই যে এ এস ই বি আই এন ও পি, তাহলে কোনটার কোন জায়গায় ব্যাপ্য, কোনটা কোনটার বিপরীতে। তারপরে তোমার যে
এই যেই সূত্রটা এটা কে দিয়েছে, বা এইখানের এই বিষয়গুলো থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে। তারপর পদের ব্যক্তার্থ কি, জাতার্থ কি, একটা গুণের হিসাব আর একটা সংখ্যার হিসাব, এইগুলা থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে। তারপরে পদ ও শব্দের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। আমরা যে বাংলা সেকেন্ড পেপারে যে পদ আর শব্দ তো অলরেডি পড়ছি, তাই না, যে কিছুদিন আগে তোমরা পরীক্ষা দিচ্ছ, দুইটার মধ্যে পার্থক্য কি। বাংলা ব্যাকরণে যেরকম পড়ছো, যুক্তিবিদ্যাতেও বলতে গেলে প্রায় একই রকম জিনিস। তারপরে হলো গিয়ে বাক্য, যুক্তি বাক্যর মধ্যে পার্থক্য কি। যেরকম যুক্তি বাক্যর একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, স্ট্রাকচার মেনটেন করে তোমার অবশ্যই যুক্তি বাক্য বলতে হবে বা লিখতে হবে। এইটা যদি কেউ মেনটেন না করে সেটা যুক্তি বাক্য হবে না। তাহলে সেই নিয়মগুলা বা সেই স্ট্রাকচারটা কি, এটা আমাদের জানতে হবে। এই বিষয়গুলো থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে। তুমি মোটামুটি 100% শিওরিটি নিয়ে যাও যে এই যুক্তি বাক্য, ই যুক্তি বাক্য, আই যুক্তি বাক্য এবং ও যুক্তি বাক্য থেকে প্রশ্ন দিবে 100%। এবং এইগুলা বাইরেও আর কি কি ধরনের যুক্তিবাক্য আছে সেগুলো কিন্তু তোমার জেনে যেতে হবে, যুক্তিবাক্যের প্রকারভেদ। তারপরে একটা আসতেছে, সেটা হলো কি বিধেয়ক। সেটা আসতেছে বিধেয়ক। তাহলে বিধেয়ক কত প্রকার, এটা পরিফিরি কত প্রকার বলছে, অ্যারিস্টটল কত প্রকারে বলছে, এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং এটাও মোটামুটি শিওর থাকো যে এই প্রশ্নটা আইদার কতে আসবে বা খতে আসবে বা গতে আসবে বা ঘতে আসবে বা এমসিকিউ আসবে, এটা মোটামুটি শিওর। যে তোমার এই যে উপলক্ষণ, বিভেদক লক্ষণ, বা হলো গিয়ে তোমার পরিফিরি যেই বিভেদকের যে প্রকারভেদ দিয়েছে, অ্যারিস্টটল যে প্রকারভেদ দিয়েছে, কে কত প্রকার দিয়েছে, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো নিয়ে আমাদের অলরেডি ক্লাসে আলোচনা করা আছে। এটা যেহেতু সাজেশনমূলক ক্লাস, এর জন্য আমরা এখানে বিস্তারিত যাচ্ছি না, সেটা আমরা বিস্তারিত যাচ্ছি না। তবে যেই কয়েক ধরনের বিভেদক লক্ষণ, সরি, যেই কয়েক রকমের হলো গিয়ে তোমার বিভেদক রয়েছে, যেই 4 প্রকার 5 প্রকার যেই প্রকারই থাকুক না কেন, একটার একটার সাথে কিভাবে পার্থক্য এবং একটার একটার সাথে কিভাবে রিলেটেড, এটা থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে। জাতি, উপজাতি, বিভেদক লক্ষণ, অবান্তর লক্ষণ, উপলক্ষণ। আচ্ছা, তারপরে অনুমান। যুক্তিবিদ্যার কিন্তু ভিত্তি এই অনুমান, যুক্তিবিদ্যার ভিত্তি এই অনুমান। তাহলে অবরোহ অনুমান, যেটা অবরোহ অনুমান, আরোহ অনুমান, কোনটা কি, কোনটার মধ্যে পার্থক্য কি, কোনটার সাথে কোনটার কেমন মিল আছে। তারপরে তোমার এই জায়গায় কিন্তু অনেক সময় অমাধ্যম অনুমান নিয়েও প্রশ্ন আসে। তাহলে এই বিষয়গুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে। এই যে পার্থক্য সম্পর্ক, এটা থেকেও তোমার আইদার সৃজনশীল একটা প্রশ্ন আসবে বা এমসিকিউ প্রশ্ন আসবে, এটা মোটামুটি কিন্তু শিওর থাকা যায়। তারপরে এই যে তোমার যুক্তিবিদ্যা প্রথম পত্রের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়, সেটা হলো অবরোহ অনুমান, যে সরল সরল আবর্তন, অসরল আবর্তনের মধ্যে পার্থক্য কি। তারপরে হলো আবর্তন এবং প্রতিবর্তনের মধ্যে পার্থক্য কি। যুক্তিবিদ্যা এমন একটা অধ্যায়, সেখানে কিন্তু অনেকভাবে একটা জিনিসের ক্লাসিফিকেশন হয়। তাহলে ধরো যে এইটা একটা জিনিস, এটা একটা জিনিস, এটাকে আমরা 4 ভাগে ভাগ করতেছি, তাই না। তাহলে এই চারটা যে জিনিস বের হয়েছে, এটা কোন জায়গা থেকে আসছে, এটা সোর্স বা অরিজিন একটা না। তাহলে এইটার সাথে এইটার পার্থক্য, বা এটার সাথে এটার পার্থক্য, বা এটার সাথে এটার পার্থক্য, এরকম বিষয় কিন্তু যুক্তিবিদ্যায় হর হামেশাই প্রশ্ন এসে থাকে। এর জন্য যেটার কথা বলছিলাম একটু আগে, যে তোমার আমার এই যে যে অধ্যায়টার কথা আমরা বলতেছিলাম, যে বিভেদক, কই গেল, এই যে বিভেদক। এখন বিভেদককে যে কয়েক ভাগে ভাগ করা যায়, যে জাতি, উপজাতি, বিভেদক লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। তাইলে এইগুলার একটার একটার মধ্যে পার্থক্য কি, বা একটার একটার সাথে হলো গিয়ে মিল কোথায়, এইগুলা থেকে প্রায় প্রশ্ন আসে। যুক্তিবিদ্যার অন্যতম আলোচ্য বিষয় কি, এই অনুপপত্তি বা ফ্যালাসি। যুক্তিবিদ্যার অন্যতম আলোচ্য বিষয় অনুপপত্তি বা ফ্যালাসি। এটাও কিন্তু খুব ভালোভাবে জেনে যেতে হবে। যে অধ্যায়গুলোতে ফ্যালাসি আছে, সে অধ্যায়গুলোতে ফ্যালাসি কত ধরনের, সেইগুলো আমাদের যেরকম জেনে যেতে হবে, এবং এইগুলোর উদাহরণ এগুলো সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া জেনে যেতে হবে। তার কারণ হলো উদ্দীপকের প্রশ্ন কিন্তু এভাবে আসতে পারে যে একটা সিনারিও তুলে দিল, এই সিনারিও একটা ঘটনা তুলে দিল, এবং ওই সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমার বলতে হবে এখানে কোন ধরনের অনুপপত্তি বা ফ্যালাসি হয়েছে। এই বিষয়গুলা আমাদের দেখাতে হবে কিন্তু পরীক্ষার হলে। তারপরে এই যে যেরকম যেই অনুপপত্তি নিয়ে প্রায় প্রশ্ন আসে, সেটা হলো চতুষ্পদী অনুপপত্তি। এর বাইরেও যে অনুপপত্তি আছে সেগুলো কিন্তু আমাদের একটু জেনে যেতে হবে। তারপরে আরোহ অনুমান এবং আরোহ অনুমানের যে ভিত্তি, এটা তুলনামূলক একটু
কম গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায়গুলো তোমরা যদি মনে করো আমি একটু স্কিপ করতে যাচ্ছি, তাহলে এই অধ্যায়টা করতে পারো, যে আরোহের আকারগত ভিত্তি ও বস্তুগত ভিত্তি ব্যাখ্যা করতে হবে এতে, এবং এদের মধ্যে যে পার্থক্যটা সেটাও দেখাতে হবে। তারপর কার্যকারণ নিয়ম, এটা এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা থেকে প্রায় সময় প্রশ্ন আসে, এখন তোমাদের অনেকের কাছেই একটা জটিল অধ্যায়ের নাম হলো প্রতীকী যুক্তিবিদ্যা, যেটা এতদিন ধরে ছিল না, শর্ট সিলেবাসের অংশ ছিল না, কিন্তু এখন যেহেতু তোমরা আবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, এটা আবার ফিরে এসেছে। যারা এই অধ্যায় সম্পর্কে আগে থেকে অবগত আসো, যারা এই অধ্যায় সম্পর্কে আগে থেকে জানো এবং পারো, তারা এটা পড়বে, এবং তাছাড়া বাকি যারা আছে তাদেরকে আমি বলবো এই অধ্যায় দেখার দরকার নেই, কারণ একটু ভেজালের অধ্যায়, এবং পরীক্ষা যেহেতু সামনে, বাকি 7টা অধ্যায় তো তোমার পড়তে হবে, এর জন্য এই অধ্যায়টা চাইলে স্কিপ করতে পারো যারা অলরেডি এই অধ্যায় সম্পর্কে ভালো ধারণা নেই। তবে সিকিউ তো স্কিপ করা যায়, এমসিকিউ তো স্কিপ করা যায় না, তাই না? এর জন্য যেটাই হোক, এই অধ্যায়গুলোর এমসিকিউ কিন্তু তোমার অবশ্যই দেখে যেতে হবে। এইখানের অন্যতম গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আসে সেটা হলো প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি, বা হলো তোমাকে একটা টেবিল দিয়ে দিবে, সেই টেবিলের উপর ভিত্তি করে তোমার কনক্লুশনে আসতে হবে। আইসিটি পরীক্ষা যে ট্রুথ টেবিল যেটা করছো, সেই আঙ্গিকে এখানে সৃজনশীল প্রশ্ন এসে থাকে। এখন দেখো, এখানে এর আগে আমি যেটা করলাম, এতক্ষণ আমি যেটা দেখালাম সেটা হলো প্রত্যেকটা অধ্যায়ের গ ঘ গুরুত্বপূর্ণ যেই প্রশ্নগুলো সেগুলো এবং কিভাবে আসতে পারে সেই বিষয়গুলো দেখালাম। এবং এখন আমরা দেখাবো, বা তোমাদের সামনে যেটা উপস্থাপন করব, সেটা হলো প্রত্যেকটা অধ্যায়ের জ্ঞানমূলক 15টা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনুধাবনমূলক গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন। এবং আশা করা যায় এই 15-15-30টা প্রশ্ন যদি তুমি প্রত্যেকটা অধ্যায় থেকে দেখে যাও, তাহলে সৃজনশীলের কিন্তু 3 নাম্বার নিশ্চিত। সৃজনশীলের 3 নাম্বার নিশ্চিত করা অনেক গুরুত্বপূর্ণ। তার কারণ হলো, দেখো, মনে করো 3 নাম্বারের একটা প্রশ্ন, বা আমি যদি বলি যে গ নাম্বার একটা প্রশ্ন গ নাম্বার, এই প্রশ্নে তুমি যদি অনেক ভালো লেখো তাহলে 3 পাবা, আর হলো গিয়ে ভালো লিখলে হয়তো 2.5 পাবা, এবং মোটামুটি লিখলে কত পাবা, 2 পাবা, তাই না? ঘয়ের ক্ষেত্রেও মনে করো তুমি যদি অনেক ভালো লেখো তাহলে হয়তো 3.5 পাবা, তুমি যদি ভালো লেখো তাহলে 3 পাবা, এবং তুমি যদি মোটামুটি লেখো তাহলে হয়তো 2.75 বা 2.5, বা মনে করো তোমাকে 3 দিয়ে দিবে, তাই না? তাহলে দেখো, এইখানে একটা সৃজনশীলের গ আর ঘ নাম্বারে ভালো আর মোটামুটির মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নাই। তোমাকে গতে যেই জিনিসটা জিজ্ঞাসা করছে, তুমি যদি সেইটার উত্তর দিতে পারো যে এইখানে এইটা বুঝাইছে বা এইটা চেয়েছে, বা দুইটার মধ্যে এই সম্পর্ক বা এই সম্পর্ক না, বা এই মিল আছে ওই মিল আছে, যে গ বা ঘ নাম্বার একটা সৃজনশীল প্রশ্নের আমরা প্রথম যে প্যাসেজটা লিখি, সেই প্যাসেজটা যদি তোমার ঠিক হয়, এবং তারপরে 2টা প্যাসেজ 3টা প্যাসেজে তুমি যদি মোটামুটি ঘুরে ফিরে গরু রচনা কিছু একটা লিখে আসো, তাও কিন্তু গতে 2 এবং ঘতে 2.5 পাবা। কিন্তু তুমি যদি একটা সৃজনশীলের ক আর খ না পারো, কতে মনে করে একটা জিনিস জিজ্ঞাসা করছে যে কোন ভাষা থেকে এসেছে, যদি তুমি গ্রিকের জায়গায় ল্যাটিন লেখো, কখনো তোমাকে নাম্বার দিবে না। তারপর মনে করে একজন যুক্তিবিদের নাম জিজ্ঞাসা করছে যে ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থের রচয়িতা কে, বা এটা কার লেখা, আরভিং এম কপি, তার বানানটা যদি তুমি ভুল লেখো তাহলে কিন্তু এখানে তোমাকে 0 দিয়ে দিবে। ঠিক একই রকম ভাবে খ নাম্বার প্রশ্নে তোমার অ্যান্সার যদি অ্যাকুরেট না হয় তাহলে তোমাকে 2 দিবে না, তাহলে যদি তোমার উত্তর অ্যাকুরেট হয় তাহলে তোমাকে কি দিবে, 2 দিবে, 2 দিবে, এবং তোমার উত্তর যদি মোটামুটি হয় তাহলে 1.5 থেকে 1 দিবে। তাহলে বুঝতেছো যে একটা অধ্যায়ের ক খ তে সঠিক উত্তর দিয়ে আসলে তোমার কিন্তু আসলে 3 নাম্বার নিশ্চিত, তাই না? তাহলে ধরলাম তোমার এ সহজ হয়েছে, মানে ঠিকঠাক পারছো 1, বি ঠিকঠাক পারছো 2, এবং সি আর ডিতে তুমি বেয়ার মিনিমাম পাইলা। বেয়ার মিনিমাম তাহলে কত হচ্ছে, 2, আর এখানে 2.5। তাহলে তোমার অ্যান্সার, তাহলে তোমার টোটাল মার্কস কত আসতেছে, 4, 6, 7, 7.5। তাহলে পার সৃজনশীলে 7.5 থেকে 8 করে আসতেছে। তার মানে কি, তোমার কিন্তু সেই অধ্যায়ে বা সেই পেপারে A+ পাওয়া বা 80-র উপরে পাওয়া কিন্তু খুব একটা জটিল হবে না। তাহলে বুঝতেছো যে প্রত্যেকটা অধ্যায়ের ক
ক এবং খ নাম্বার ভালো মতো কেন জেনে যেতে হবে। এইখানে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অধ্যায়ের ক খ এর যেই প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেওয়া আছে। যেরকম অর্গানন গ্রন্থর একটা যে গ্রন্থ আমরা জানি, সে অর্গানন শব্দের অর্থ কি, বা যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি, এরকম ক এর প্রশ্ন দেওয়া আছে, উত্তর দেওয়া আছে। এখানে আবার দেখো যে যুক্তিবিদ্যা বলতে কি বোঝায়, এইখান থেকে উত্তর দেওয়া আছে। আবার লোগোস শব্দটি কিভাবে যুক্তিবিদ্যার সাথে সম্পর্কিত, তারপরে হলো গিয়ে অর্গানন বলতে কি বুঝো, বা আই এম কপি যুক্তিবিদ্যার সংজ্ঞাটি ব্যাখ্যা করো, বা হলো যুক্তিবিদ্যা পাঠ কেন প্রয়োজনীয়। এইসব প্রশ্ন কিন্তু প্রায় সময় এসে থাকে, এইসব প্রশ্ন কিন্তু প্রায় সময় এসে থাকে। এই প্রত্যেকটা অধ্যায় দেখো, অধ্যায় 3, আগে ছিল অধ্যায় 2, অধ্যায় 4, অধ্যায় 5, এরকম করে করে তোমার প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু এখানে ক আর খ নাম্বারের প্রশ্ন এবং অ্যান্সার দেওয়া আছে। আশা করি এই প্রশ্ন এবং অ্যান্সার পড়ে গেলে তোমরা খুব উপকারী পাবে বা উপকার হবে তোমাদের পরীক্ষায়। এরপরে 8 নাম্বার অধ্যায় আমাদের শেষ হয়ে গেল। এখানে আমাদের সেইভাবে প্রশ্ন দেওয়া আছে, উত্তর দেওয়া আছে। এরপরে তোমাদের জন্য যে জিনিসটা যুক্ত করা হয়েছে সেটা হলো, প্রায় সময় এমসিকিউতে বা ক নাম্বার প্রশ্নে বিভিন্ন যুক্তিবিদ বা দার্শনিক বা জ্ঞানীগুণী ব্যক্তিদের নাম আসে, তাদের জন্মসাল, তাদের জন্মস্থান, তাদের গুরুত্বপূর্ণ বই বা তাদের যুক্তিবিদ্যায় অবদান, এগুলো নিয়ে প্রায় প্রশ্ন আসে। এগুলার কিন্তু অ্যান্সার করাটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। এর জন্য এখানে দেখো লিস্ট করা আছে, অ্যারিস্টটল থেকে শুরু করে জন স্টুয়ার্ট মিল, আরভিং এম কপি থেকে শুরু করে এই যে রিচার্ড তোমার ওয়েটলি, ডান স্কটস, এলরিক, তারপর ক্লথ শ্যানন, এদের জন্মসাল, দেশ, তাদের প্রদান করা তত্ত্ব, গুরুত্বপূর্ণ বইয়ের নাম দেওয়া আছে। এর পাশাপাশি যখন সৃজনশীল প্রশ্ন লিখবে তখন তাদের নাম, তাদের জন্মসাল বা তাদের বইয়ের নামটা যদি লিখে আসতে পারো, তাহলে তোমার খাতা কিন্তু অন্যভাবে মানে পজিটিভলি মূল্যায়ন হবে। তো এই হলো তোমাদের একটা সাজেশন, যেটা আশা করি তোমাদের কাজে দিবে। এবং আমাদের একটু পরেই একটা ভিডিও আপলোড হবে আমাদের পেজ থেকে। সেই পেজে যদি তোমরা কমেন্ট বা সেই ভিডিওতে তোমরা যদি কমেন্ট করো, তাহলে কিন্তু সেই পিডিএফটা তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। তো এই হলো ক্লাস। তারপরে তোমাদের জন্য যদি পরীক্ষার জন্য যদি আলাদা করে কিছু বলার থাকে, সেটা হলো যুক্তিবিদ্যা কিন্তু একটু ক্রিটিক্যাল একটা অধ্যায়। এই অধ্যায়ে একটা পেপার, একটা তোমার সাবজেক্ট, বিষয়, এখানে যেরকম খুব সহজে ভালো মার্কস পাওয়া যায়, খুব সহজেই ভুল করে কিন্তু এখান থেকে এ প্লাসও মিস করা যায়। এর জন্য ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষা যেন ঠান্ডা মাথায় দিতে পারো, এর জন্য এই সময়গুলোতে তোমার খুবই ভালো একটা প্রিপারেশন নিতে হবে, এবং আশা করি এই সাজেশনটা তোমাকে কাজে দিবে। তার পাশাপাশি যখন সৃজনশীল প্রশ্নের উত্তর করবে, মাথায় কিন্তু রাখতে হবে যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর 20 থেকে 21 মিনিটের মধ্যে শেষ করবে, তার থেকে বেশি লম্বা করার দরকার নাই। তাহলে দেখা যাবে একটা অধ্যায়ের প্রশ্ন যদি তুমি 30 মিনিট করে অ্যান্সার করো, তাহলে পরের গুলাতে কিন্তু অটোমেটিক্যালি তোমার 18 বা 17 মিনিটে অ্যান্সার করা লাগবে। শেষ সময় দেখা যাবে যে লাস্টের একটা সৃজনশীল বা লাস্টের 2টা সৃজনশীল তুমি ঠিকমতো অ্যান্সার করতে পারো নাই। তারপরে যেই জিনিসটাই করলে ভালো হয় সেটা হলো এই যে ইংরেজি প্রতিশব্দগুলো একটু জেনে রাখা ভালো। যেরকম যখন তুমি হলো গিয়ে লিখবা যে শাড়ির পাশে শাড়ির ইংরেজি প্রতিশব্দ রো, বা কলামের যে ইংরেজি প্রতিশব্দ কলাম, এগুলা লেখা, কিংবা ধরো যে তোমার এই যে সংযৌগিক বচন, এটার ইংরেজি কি সেটা লেখা, কিংবা হলো বহু কারণ সমন্বয়ের ইংরেজি কি, কনজাংশন অফ ক্লজ, বা হলো বস্তুর অবিনশ্বরতা, কনজারভেশন অফ ম্যাস, এই ধরনের ইংরেজি প্রতিশব্দ যদি তুমি পরীক্ষার খাতায় ব্যবহার করো, তাহলে যে লাভটা হবে যে তোমার যিনি খাতা দেখবেন, দেখা যায় যে তিনি দিনে শত শত তার খাতা দেখা লাগতেছে, রিপিটেড খাতা দেখতে দেখতে তারও বিরক্ত লাগে, তারও মেজাজ খারাপ হয়ে যায়। এর জন্য সবার মতো তোমাকে কিন্তু এভারেজ মার্কিং করে, কিন্তু যখন দেখবে যে তোমার লেখার ভিতরে তুমি সেটা ইংরেজি প্রতিশব্দ লিখতেছো, বা কোন যুক্তিবিদ সেই তত্ত্বটা দিয়েছে, তার জন্মসাল, তার হলো গিয়ে দেশের বাড়ি, বা তার হলো গিয়ে কোন বইয়ে এই লেখাটা দেওয়া আছে, এগুলো যখন তুমি হলো গিয়ে তুলে ধরবে, তাহলে তোমার খাতাটা কিন্তু অনেক পজিটিভলি মূল্যায়ন করা হবে, এবং তুমি বেটার মার্কস পাবো বলে কিন্তু ধরা হয়ে থাকে। তবে যারা এই জিনিসগুলো এতদিন ধরে পড়ো নাই বা মাথায় নাই, নতুন করে মাথায় ঢোকানোর দরকার নাই, কারণ সেই সময়টা কিন্তু তোমাদের নেই। তো সবাইকে শুভকামনা। এবং তোমার যদি মনে হয় তোমার এখনো ল্যাকিংস আছে, তাহলে তুমি কিন্তু আমাদের
ইউটিউব চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে কিন্তু আমাদের যুক্তিবিদ্যার যেই ক্লাসগুলো আছে সেগুলো দেখতে আবার অধ্যায়ভিত্তিক ক্লাস আছে, এবং সেখানে সে অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা সৃজনশীল এবং সেই অধ্যায়ের আদ্যপন্ত নিয়ে আলোচনা করা আছে। আমাদের একটু পরে যেই একটা ভিডিও যাবে, সেই ভিডিওতে কমেন্ট করলে কিন্তু এই সাজেশনটা তোমরা পেয়ে যাবে, এবং সেখানে আমাদের যুক্তিবিদ্যার প্লেলিস্টও দেওয়া থাকবে। সবাইকে শুভকামনা। তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের সাজেশন ক্লাস নিয়ে। আসসালামু আলাইকুম।